অত্যন্ত দুঃখজনক যে আপনার এই যে জাসদ রব জিএসডি রব তারা জামাতের এই সাথে গেছে। জিএসডি রবের নেতৃত্বে এখন আছেন তানিয়া ভাবি, জনাবা তানিয়া রব। মানে এমন একটা জোটে উনি গেছেন যে জোটের মিটিংয়ে উনি অ্যালাউড না, উনি নারী নেত্রী বলে। সো তাহলে এটা তো ওনার জন্য দুঃখ করা ছাড়া আর কিছু করার নেই। এটা আমাদের জন্য দুঃখ না, এটা ওনার জন্য দুঃখ এবং ওনার দলের জন্য দুঃখ করছি। বাকি না ভাই, জোটও আমাদের বিএনপির নেতৃত্বাধীন আমাদের জাতীয়তাবাদী জোট সবচাইতে বড়, মানে সবচাইতে বড়, মানে কোনো তুলনা নাই ভাই। সমুদ্রের সাথে পুকুরের তুলনা হয় না। হ্যাঁ, তো আসলে তুলনা করাটাও একটু কিছু দূর একটু অবমাননাকার আর কি। নির্বাচন নিয়ে এখনই কি কোনো সংখ্যা দেখেন? না, নির্বাচন নিয়ে কোনো সংখ্যা দেখি না। তবে যে জিনিসটা যে নির্বাচন যেন স্বচ্ছ, সুন্দর এবং ফেয়ার নির্বাচন হয়, সেটার জন্য যত কিছু করণীয় আছে সব কিছু এখনও অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে খুব শক্তভাবে করতে দেখছি না। সময় অল্প আছে, নির্বাচন হচ্ছে, নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। তবে এখন যেভাবে চলছে এইভাবে যদি চলে তাহলে প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন সবচাইতে ভালো নির্বাচন উনি উপহার দেবেন, এর আশপাশ দিয়েও কিছু উনি দিতে পারবেন না। তবুও আমাদের এখন ক্রিটিক্যাল আমাদের জন্য যে আসলে একটা নির্বাচন পদ্ধতি প্রক্রিয়া এবং মিনিমাম একটা ফেয়ারনেস দিয়ে হলেও একটা নির্বাচন প্রক্রিয়া হয়ে যাক। তো সেই জায়গাতে আমরা আপাতত আছি। সো এখন এটাই বাস্তবতা। জামাত ইসলাম সহ যে আগে 8 দল ছিল, বর্তমানে সেটা 12 দলে পরিণত হয়েছে। এখন অনেকে বলছে যে শুধু বিএনপি একা হয়ে গিয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, এটা তো খুবই ভুল একটা বার্তা। কারণ জামাতে ইসলামের সাথে সঙ্গী দল যতগুলো আছে তার থেকে বেশি সঙ্গী দল বিএনপির জোটের মধ্যেও আছে। এবং একই সাথে জামাতে ইসলামের সব সঙ্গী দল মিলে তাদের যা অবস্থা সেটার সাথে কোনো তুলনাই হয় না বিএনপির এবং বিএনপির জোটের যে অবস্থা। সো জামাতে ইসলাম আপাতত ওই যে সরকারের সহযোগিতা নিয়ে, মানে জামাত ইসলামের জোটের সাথে যেহেতু এনসিপি ওটার সাথে আছে, সরকারের একটা সহযোগিতা পরিষ্কার আছে। এবং এনসিপির নেতারাই বলেছেন যে উপদেষ্টা মণ্ডলী থেকে গুরুত্বপূর্ণ উপদেষ্টারা তাদেরকে প্রেশারাইজ করেছেন জামাতের সাথে জোটে যাবার জন্য। তাহলে আপনি ধরে নিতে পারেন যে উপদেষ্টা মণ্ডলীতে জামাতের লোকজন আছে। সো সেই জায়গা থেকে সরকার সহযোগিতা করছেন, মিডিয়া ন্যারেটিভটা ওইভাবে তৈরি করছেন বলে আওয়াজটা এমন আসছে যে জামাতের সাথে অনেকগুলো দল, বিএনপির সাথে অনেকগুলো দল। আমরা অনেকেই আছি বিএনপির সাথে, মানে এবং যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে, হাসিনা বা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সবচেয়ে সোচ্চার ছিল আমার দল, মান্না ভাইয়ের দল, সাকির দল, এই সবগুলো গণ অধিকার পরিষদ, মানে এই যে নূরদের দল, প্রত্যেকটা দল তো আমরা বিএনপি জোটে আছি, সবাই আছি আমরা। সো তাহলে গেল কে? সো ওই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, হ্যাঁ আমি একটু দুঃখ প্রকাশ করব, আপনার কর্নেল অলি আহমেদ আপনার এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি ওই জোটে গেছেন। এই একটাই, মানে আপনি যদি বলেন যে আমাদের একটা লস হয়েছে, একটা গুরুত্বপূর্ণ পার্টনার বা একটা সম্মানী পার্টনার, গুরুত্বপূর্ণ যতটা হোক না, একটা সম্মানী পার্টনার আমরা হারিয়েছি, সেটা হলো এলডিপি, কর্নেল অলি আহমেদের দল আমরা হারিয়েছি। বাকি আর কোনো দলই আমরা হারাইনি, সবাই আছে। এবং অত্যন্ত দুঃখজনক যে আপনার এই যে জাসদ রব জিএসডি রব তারা জামাতের এই সাথে গেছে। জিএসডি রবের নেতৃত্বে এখন আছেন তানিয়া ভাবি, জনাবা তানিয়া রব। মানে এমন একটা জোটে উনি গেছেন যে জোটের মিটিংয়ে উনি অ্যালাউড না, উনি নারী নেত্রী বলে। সো তাহলে এটা তো ওনার জন্য দুঃখ করা ছাড়া আর কিছু করার নেই। এটা আমাদের জন্য দুঃখ না, এটা ওনার জন্য দুঃখ এবং ওনার দলের জন্য দুঃখ করছি। বাকি না ভাই, জোটও আমাদের বিএনপির নেতৃত্বাধীন আমাদের জাতীয়তাবাদী জোট সবচাইতে বড়, মানে সবচাইতে বড়, মানে কোনো তুলনা নাই ভাই। সমুদ্রের সাথে পুকুরের তুলনা হয় না। হ্যাঁ, তো আসলে তুলনা করাটাও একটু কিছু দূর একটু অবমাননাকার আর কি। দলে দলে এনসিপি থেকে নারী নেত্রীগুলো বেরিয়ে যাচ্ছে, এটা কিভাবে দেখছেন? এনসিপিতে মানে ইতিমধ্যে যা দেখেছি, স্পেশালি ইন রিসেন্ট টাইমস, যে শুধু নারী নেত্রী না, অনেক নেতা নেত্রীরা বেরিয়ে যাচ্ছেন। এবং এটা বড় বড় অনেকগুলো কারণ আছে। বাইরে থেকে, ভেতর থেকে তার আমি জানি না, আমি বলতে পারবো না। বাইরে থেকে যা প্রতীয়মান সেটাই বলতে পারি। এক হলো জামাতের জোটে যাওয়া, মানে জামাতের নেতৃত্বে যাওয়া। জোটে অনেকেই থাকতে পারে, যেমন বিএনপির নেতৃত্বে যখন আমরা জোটে আছি সেখানে ইসলামী দল আছে, বামপন্থী দল আছে। আমি বামপন্থীও না, ডানপন্থীও না, কিন্তু যেই দলের নেতৃত্বে জোটটা সেই দলটা মধ্যমপন্থী। সো তাইলে আমরা সবাই যেতে পারি। কিন্তু জামাতের যে জোটটা, ওটার নেতৃত্বে জামাত এক্সট্রিম ডানপন্থী, অ্যাটলিস্ট আমি বলি এক্সট্রিম ডানপন্থী। তো এক্সট্রিম ডানপন্থী একটা দলের নেতৃত্বে বা ওটাই তাহলে জোটের আপনার ক্যারেক্টার।
তো এক্সট্রিম ডানপন্থী একটা জোটে যখন এনসিপি গেছে, এনসিপির ভিতরে যারা এক্সট্রিম ডানপন্থী না তারা নিশ্চয়ই এটা বর্জন করবে। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি অনেকে বর্জন করছে। একই সাথে হয়তো এনসিপির ভেতর থেকেও যে ওদের অনেক নেতৃবৃন্দ যে কথাগুলো মিডিয়াতে বলেছেন যে কম্প্রোমাইজ করেছে কিছু নেতারা, এনসিপির কিছু নেতারা নিজেদের লাভের জন্য কম্প্রোমাইজ করেছে। যদি আসলে এটা হয়ে থাকে তাহলে এটাও তো খুব শক্ত একটা কারণ অনেকের দল পরিত্যাগ করবার জন্য। তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে নানান গুঞ্জন আছে। শোনা যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে ওনাকে, মানে একটা পার্টির প্রধানকে তো এভাবে করা যেতে পারে না, কেউ কেউ বলছেন, আপনি কি বলবেন? না, একেবারেই ভুল কথা। মানে প্রথমত হলো জনাব তারেক রহমান পার্টি প্রধান, সেটা থেকে অনেক বড় ইস্যু হলো যে একজন ব্যক্তিকে দেখতে যখন 10-20 লাখ লোক একত্রিত হবে তখন স্টেট মানে সরকারের দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে ওই 10-20 লাখের নিরাপত্তা দেয়া, এবং যেই লোকের জন্য এই 10-20 লাখ লোক একত্রিত হচ্ছে সেই লোককে আরও এক্সট্রা নিরাপত্তা দেয়া। রাষ্ট্র সেটাই করেছে। সেখানে আলাদা করে খুব বেশি কিছু, মানে এগেন ওই জায়গাটাতে আলাদাভাবে খুব বেড়ে কিছু করে বলতে আমি অ্যাটলিস্ট মনে করি না। এবং আমি এই সরকার সম্বন্ধে কি বলবো, রাষ্ট্র তো এনসিপি যখন দল অ্যানাউন্স করে তখন সব জেলায় জেলায় ট্রেন বুক করে ডিসি অফিস থেকে বাস ট্রাক বুক করে দেওয়া হয়েছে, এই কাজগুলো করা হয়েছে। তো এটাও তো রাষ্ট্রের কাজ না। জামাতে ইসলামের যখন আপনার সমাবেশ হয় তখন সরকারি পর্যায়ে ট্রেন বুক করে দেয়া, এটাও তো সরকারের কাজ না, ঠিক না? এটা তো লোক কিভাবে আসবে সেটার ব্যবস্থা করে দেয়া। আর জনাব তারেক রহমানের বেলায় কি হয়েছে, লোকজন এমনি এসেছে, তারা যেন সুরক্ষা পায়, এটাই তো রাষ্ট্রের কাজ, সুরক্ষা, ঠিক না? আর যে ব্যক্তিকে দেখতে 20-30 লাখ লোক চলে এসেছে তাহলে তার সুরক্ষার প্রয়োজনীয়তা আছে, সেই সুরক্ষার কাজটা শুধুমাত্র সরকার করেছে। সো ওখানে আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে। রাদার এই যে আপনি যেটা বললেন না যে রাষ্ট্রের দায়িত্বর বাইরে যে আরো বেশি পালন করছে, সেটা তো আমি দেখছি অন্য দলগুলোর জন্য করছে। খালেদা জিয়া অনেকে বলেছেন বা কেউ কেউ বলেছেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে, যদিও মিডিয়াতে ওইভাবে কেউ শক্ত করে দাবি করেনি যে খালেদা জিয়ার মৃত্যু নাকি আগে হয়েছিল। বিষয়টা যদি স্পষ্ট করতে। না, এটা একেবারেই মিথ্যাচার, একেবারেই মিথ্যাচার। কারণ কি, মানে মৃত্যুর একটা ডেফিনেশন আছে, আপনি ডাক্তারের সাথে কথা বলতে হবে। মৃত্যুর ডেফিনেশন হলো আপনার বডিলি অর্গানসগুলো, একটা লেভেলের বেশি অর্গানসগুলো যখন ফাংশন করা বন্ধ করে দেয়, এবং এটা যদি বন্ধ করে দেয় তাহলে কৃত্রিমভাবে এগুলো চালু করা যায় না। আপনি বুঝতে পারছেন? সো আপনি যদি কোমায় থাকেন, ভেন্টিলেটরে থাকেন, হয়তো আপনার শুধু লিভারটা কাজ করছে না বা শুধু কিডনিটা কাজ করছে না, ওইটার জন্য আপনাকে মেশিনে দিয়ে দেওয়া হয়েছে। মাল্টিপল অর্গান ফেইলিয়ার, মানে অনেকগুলো অর্গান যখন কাজ করছে না, একটা স্পেসিফিক ডেফিনেশন আছে, এতগুলো অর্গান কাজ করা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমরা মৃত ঘোষণা করব। তো সেটা ওনার কখনোই হয়নি। ওনার হয়ে গেলে কোনোভাবে মানে হাসপাতালে রাখা সম্ভব না, কারণ শরীর পচনশীল, হাসপাতালে রাখাই সম্ভব না। সো এটা একেবারেই মিথ্যাচার। মানে যারা মানে বিজ্ঞান সম্বন্ধে কিছু জানেন না, মেডিকেল সায়েন্স সম্বন্ধে কিছু জানেন না, তারাই একমাত্র এই ধরনের কথাবার্তা বলতে পারেন, এর বাইরে বলতে পারেন না। বিএনপি ক্ষমতায় যাওয়ার কতটুকু কাছে? দেখেন, আমি যেহেতু বিএনপি জোটের সাথে আছি, আমি সেই জায়গা থেকে বলবো যে আমরা খুবই আশাবাদী যে আগামী সরকার পরিচালনার দায়িত্ব জনগণ আমাদেরকে দেবে। তবে আরেকটা জিনিস আমি বলি যে আমরা জনাব তারেক রহমান যে সরকারের নেতৃত্ব দেবেন, এবং ইনশাআল্লাহ আমরা যদি জয়লাভ করি, আমরা যে সরকারে তারেক রহমান সাহেব নেতৃত্ব দেবেন এবং আমরা একসাথে থাকব, সেই সরকারে আমরা যারা অংশীদার হতে পারি, আমরা বিশ্বাস করি সরকার পরিচালনাটার দায়িত্ব এটা ক্ষমতা না। সো আমরা খুব শক্তভাবে বিশ্বাস করি যে এই দায়িত্বটা ইনশাআল্লাহ জনগণ আমাদেরকে দেবেন, এবং আমরা এই দায়িত্ব নেবার জন্য প্রস্তুত। আমরা একটা সাক্ষাতে দেখেছি আপনি মাওলানা মামুনুল হকের সঙ্গে বেশ আনন্দের সঙ্গে ওনাকে গ্রহণ করেছেন, এটা নিয়ে অনেকেই পজিটিভ কথা বলেছে। তো এই বিষয়ে যদি চ্যান্স টিভির দর্শকদের জানাতেন যে সেই দিন কি ঘটেছিল। মানে কিছু না, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা হয়েছে, ওনার প্রার্থিতা বৈধ ঘোষণা হয়েছে, ওনার সাথে পুরাতন রাজনৈতিক পরিচয়। আমি আসলে আমি ইনিশিয়ালি যখন আমি ঢাকার 13তে আসনে নির্বাচন করব, তখন মাওলানা মামুনুল হক সাহেবের ঢাকা 13তে নির্বাচন করার কথা ছিল না, অন্য কোথাও নির্বাচন করার কথা ছিল। সো উনি আমাকে সাধুবাদ জানিয়েছে, ভাইয়ের মতো দুই ভাই কথা বলেছে। আর যেহেতু আমরা পুরনো রাজনৈতিক আন্দোলনের ময়দানে একে অপরের সাথে পরিচয়, সো ওখানে একটা সৌহার্দ্যতা আছে। আমরা ভিন্ন জিনিসে বিশ্বাস করি, ভিন্ন রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু রাজপথে আন্দোলনের সময় যখন একসাথে ছিলাম তখন একটা বেসিক একটা ভাতৃপ্রতিম একটা সৌহার্দ্যতা আছে। সো সেই জায়গা থেকে আমি তাকে কংগ্রাচুলেট করেছি, লেখা আছে আমরা প্রতিদ্বন্দ্বী হতে পারি কিন্তু আমরা শত্রু হব না।
এবং আমি আপনার জন্য দোয়া করছি, আপনি আমার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ একটা ভালো নির্বাচন যেন হয়। এই বেসিক্যালি ছিল। ধানের শীষের পক্ষে যারা কাজ করছে সারা বাংলাদেশে, তাদেরকে আপনি কি বলবেন? আমার নির্বাচনী এলাকার ভোটারদেরকে আমি বলবো যে যদি আসলে স্বচ্ছ, সুন্দর, উন্নয়নমুখী বাংলাদেশ দেখতে চান, তাহলে এই নির্বাচনে ঢাকা 13 আসনে ধানের শীষ মার্কা এবং আমি ক্যান্ডিডেট ববি হাজ্জাজ, এটা আমার মনে হয়, এগেন আমি আমার জায়গা থেকে বলছি, আমার মনে হয় আপনার জন্য বেস্ট অপশন। কারণ আপনি সুন্দর বাংলাদেশ করবার যত কর্মী আছে তাদেরকে আপনি দায়িত্ব দেবেন। এর বাইরে যারা আছেন তারা ভিন্ন বিশ্বাসে বিশ্বাসী, তারা এগেন উন্নয়নশীল বাংলাদেশ না, আফগানিস্তানের মতো বাংলাদেশে আরও বেশি বিশ্বাসী। সো সেই জায়গা থেকে আমরা মনে করি যে ঢাকা 13 আসনের সকল ভোটার আপনারা ধানের শীষের জন্য আপনাদের মূল্যবান ভোটটা প্রদান করেন। দেশব্যাপী ধানের শীষের যারা নেতৃবৃন্দ আছেন, কর্মীবৃন্দ আছেন, বিশ্বাসী আছেন, তাদের জন্য বলবো যে এখন অনেক বড় দায়িত্ব আমাদের উপরে আসছে। জনগণ একটা দায়িত্ব আমাদের উপরে অর্পণ করতে যাচ্ছেন। এই দায়িত্বর ভারটা নিতে পারতে হবে। এটা দায়িত্ব, এটা ক্ষমতা না। চোখ ডাকানো, চোখ দেখানো, চাঁদা তোলা এগুলোর জন্য না। দেশকে সুন্দরভাবে আবার গড়ে তুলবার প্রয়াস এটাই হলো এই দায়িত্ব প্রধান অঙ্গ। সো সেইভাবে চিন্তা করে যেন আমরা সবাই রাজপথে থাকি, মাঠে কাজ করি।